একটা নদীর তীরে কিছুদিন পর পর বিকৃত বিভৎস লাশ পাওয়া যেত। প্রথমে মানুষের ধারণা ছিল কুমিরে হয়তো মানুষ শিকার করে খাবার পরে এভাবে ফেলে যায়, আবার কেউ কেউ মনে করত এটা রাক্ষসের কাজ। কিন্তু তদন্তে বেরিয়ে আসে এমন কিছু যা কুমির বা রাক্ষসের নৃশংসতাকেও হার মানায়। কি ছিল লাশগুলোর অন্তরালে থাকা অজানা কারণ? জানতে হলে আসুন শুনে আসি সম্প্রতি রিলিজ পাওয়া ওয়েব সিরিজ রাক্ষসার এক্সপ্লেনেশন। রাতে ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল একজন কনস্টেবল। মালাপ্রভা নদীর ব্রিজ পার হবার সময়ে তার কাছে বাড়ি থেকে ফোন আসে এবং ঔষধ খাবার কথা মনে করিয়ে দেয়। কনস্টেবল ফোনে কথা বলছিল। এ সময় সে নদীর পানিতে খলবল আওয়াজ শুনতে পায়। সে লাইট মেরে মুভমেন্ট লক্ষ্য করে ব্রিজের নিচের দিকে নেমে যায়। এরপরে পানিতে লাইট মেরে দেখতে পায় সেখানে একটা বিশাল সাইজের কুমির। যে কুমিরের ভয়ে পুরো গ্রাম অস্থির হয়ে থাকে, সে কুমির চোখের সামনে দেখে কনস্টেবলের মরিমরি অবস্থা হয়ে যায়। পরের দিন সকালে স্বাভাবিকভাবে থানায় কার্যক্রম শুরু হয়। থানার ইন্সপেক্টর রবীন্দ্র কোনো কাজে বাইরে যাচ্ছিল, তাই সে এসআই হানুমাপ্পাকে থানার ইনচার্জের দায়িত্বে দিয়ে বেরিয়ে যায়। রবীন্দ্র জাস্ট জিপে উঠেছে। এ সময় এএসআই ইয়েলাপ্পা কুমিরের আরেকটা আক্রমণের নিউজ নিয়ে আসে। নদীর ধার থেকে আরেকটা ছিন্ন ভিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। ইয়েলাপ্পা সেই ফটোগুলো দেখায়। গত 2 মাসে এই নিয়ে 3 বার সেম ঘটনা ঘটল। রবীন্দ্র গাড়ি থেকে নেমে এসে নির্দেশ দেয় গ্রামের সবাইকে যেন জানিয়ে দেওয়া হয় কেউ যেন আর নদীর ধারে না যায়। এরপরে তারা থানায় কাজ করছিল। এই সময় একটা ছেলে আসে তার ভাই সিদাপ্পার মিসিং এর ব্যাপারে খোঁজ নিতে। সিদাপ্পা গ্রামের পঞ্চায়েত প্রধান ছিল। তাছাড়া সে নদীর ধারে বালু উত্তোলনের কাজে জড়িত ছিল, তাই পুলিশের ধারণা ছিল সিদাপ্পা হয়তো কুমিরের শিকার হয়েছে। এই জন্যই তারা সিদাপ্পার কোনো খোঁজ পাচ্ছে না। হানুমাপ্পা সিদাপ্পার ভাইকে সব লিগ্যাল প্রসেস বুঝিয়ে দিয়ে বিদায় করে দেয়। এরই মধ্যে আবার এক বৃদ্ধ আসে তার মেয়ের মিসিং রিপোর্ট লেখাতে। লোকটার কান্না দেখে হানুমাপ্পা ইনস্ট্যান্ট ইনভেস্টিগেশন শুরু করে। সে লোকটার বাড়িতে গিয়ে সার্চ করে একটা ডায়েরি খুঁজে পায়, যেটার একটা পৃষ্ঠা ছেঁড়া ছিল। হানুমাপ্পা ছেঁড়া পৃষ্ঠার পরের পৃষ্ঠাতে লেখার ছাপ দেখতে পেয়ে পেন্সিল দিয়ে ঘষাঘষি করে। এতে সে বুঝতে পারে মেয়েটা এখানে বাড়ির লোকদের জন্য কোনো নোট লিখেছিল, তবে কোনো কারণে সে ভয় পেয়ে নোটটা ছিঁড়ে ফেলে তারপরে পালিয়ে গেছে। ডায়েরিতে একটা নম্বর লেখা ছিল। হানুমাপ্পা সেই নম্বরে যোগাযোগ করতে বলে। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় মেয়েটা তার ম্যাডামের বাসায় গিয়ে লুকিয়ে আছে। আসলে মেয়েটার বাড়ি থেকে বিয়ে ঠিক করা হয়েছিল। মেয়েটা এত অল্প বয়সে বিয়ে করতে চাইছিল না বলে পালিয়ে ম্যাডামের বাড়িতে লুকিয়েছিল। পরে মেয়েটাকে উদ্ধার করে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। মেয়েটার ম্যাডাম মেয়েটার বাবা মাকে বোঝায় তারা যেন এখনই মেয়ের বিয়ে না দিয়ে তাকে পড়াশোনার সুযোগ দেয়। এরপরে ম্যাডাম হানুমাপ্পাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের আফসোসের কথাও জানায়। ম্যাডাম বলে হানুমাপ্পা যতটা সিরিয়াসভাবে এই মিসিং কেসটা ইনভেস্টিগেশন করেছিল, এভাবে যদি তার স্বামীর মিসিং কেসটাও ইনভেস্টিগেশন করা হতো তাহলে হয়তো সেও উদ্ধার পেত। তার স্বামীও একজন টিচার ছিল, কারো বিপদ দেখলেই সে ছুটে যেত। কিন্তু একদিন সে মিসিং হয়ে গেলে আর কেউই তাদের হেল্প করতে এগিয়ে আসেনি। বিবরণ শুনে হানুমাপ্পা বুঝতে পারে ম্যাডাম কার কথা বলছে। হানুমাপ্পা বলে আপনার স্বামীর লাস্ট লোকেশন ছিল নদীর ধারে, আর সেখানে কি ঘটে সেটা তো সবারই জানা। হানুমাপ্পা সান্ত্বনা দেবার স্বরে বলে তার কোনো খোঁজ পেলে সে ম্যাডামকেই সবার আগে জানাবে। এই বলে সে বেরিয়ে যায়। হানুমাপ্পা বাড়ি ফিরে এসে তার প্রেগনেন্ট স্ত্রীর সেবা যত্ন করে। তবে এরই মধ্যে তার কাছে ফোন আসে ডিএসপি স্যার ইন্সপেকশনে আসছে। তাই হানুমাপ্পা দ্রুত থানায় চলে যায়। ডিএসপি তাদের সবাইকে মেয়ের বিয়ের ইনভিটেশন দিতে এসেছিল। এরই মধ্যে আবার ফোন আসে নদীর ধারে একটা লাশ পাওয়া গেছে। হানুমাপ্পা ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। গিয়ে দেখে একটা অর্ধপচা লাশ পড়ে আছে। লাশ থেকে প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছিল। সেখানে ডিএসপিও এসে ইনকোয়ারি করে। ইন্সপেক্টর যেহেতু অন্য কাজে ব্যস্ত আছে, তাই ডিএসপি এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব হানুমাপ্পাকে দেয়। ডিএসপি চলে যেতে চাইলে হানুমাপ্পা তাকে এগিয়ে দিতে যায়। সে এসআই ভিরুপাকশাকে লাশের কাছে থাকতে বলে, তবে ভিরুপাকশাও লাশের গন্ধে দূরে চলে যায়। এই সময় আবার হইচই শুরু হয়। কুমিরটাকে নদীতে দেখা যাচ্ছে। ভিরুপাকশা ফোর্স নিয়ে কুমির মারতে চলে গেলে হানুমাপ্পা লাশের কাছে ফিরে আসে। ততক্ষণে লাশটাকে সাদা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। হানুমাপ্পা চাদরটা সরাতেই হতভম্ব হয়ে দেখে লাশের মাথাটা মিসিং। মাত্রই তো মাথাটা লাশের সাথেই ছিল, সেটা হঠাৎ কিভাবে মিসিং হলো এটা সে বুঝতেই পারছিল না। কিন্তু হানুমাপ্পার উপস্থিতিতে লাশের মাথা মিসিং হয়েছে। তাছাড়া সেই এই কেসের ইনচার্জ, তাই স্বাভাবিকভাবে তার ওপরেই ব্লেম চলে আসবে। হানুমাপ্পা খুব টেনশনে পড়ে যায়। বেশ কিছুক্ষণ ভেবে নিরুপায় হয়ে হানুমাপ্পা তার সিনিয়র রবীন্দ্রকে ফোন করে।
রবীন্দ্র কথাটা শুনে ক্ষেপে যায়। ডিএসপি স্যার জানার আগেই সে মাথাটা খুঁজে বের করার নির্দেশ দেয়। হানুমাপ্পা টেনশনে কলার চাপড়াতে শুরু করে। এ সময় আবার বিরূপাক্ষের কাছে ফোন আসে এবং জানানো হয় হানুমাপ্পার স্ত্রী জ্যোতি পা স্লিপ করে পড়ে গেছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। টেনশনের ওপরে ডাবল টেনশন নিয়ে হানুমাপ্পা হাসপাতালে ছুটে যায়। সৌভাগ্যবশত জ্যোতি পড়ে গেলেও তার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয়নি। তবে জ্যোতি হানুমাপ্পার ওপরে বেশ ক্ষেপেছিল, কারণ হানুমাপ্পা জ্যোতিকে কখনোই ঠিকঠাক সময় দিতে পারত না। হানুমাপ্পা এত টেনশনের মাঝেও জ্যোতিকে সাজিয়ে গুজিয়ে তার মন ভালো করার চেষ্টা করে। এদিকে সামনে নিয়ে হানুমাপ্পা আবারও মাথাটা খোঁজার চেষ্টা করে। একজন সাংবাদিক লাশের ফটো তুলেছিল, তার ফটোতে লাশটা মাথাসহ আছে। তাই হানুমাপ্পা ফটোটা না ছাপানোর জন্য ফোন করে। তবে সাংবাদিক জানায় ফটোটা অলরেডি ফ্রন্ট পেজে ছাপানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার হানুমাপ্পা আরও মুশকিলে পড়ে যায়। ফটোটা ছাপা হলে সে আরও বেশি বেকায়দায় পড়ে যাবে, কারণ ফটোর সাথে মিলিয়ে দেখতে গেলে লাশের মাথা হারিয়ে গেছে। ব্যাপারটা প্রকাশ্যে চলে আসবে। যাই হোক, হানুমাপ্পা অনেক চিন্তার পরে বেঞ্চে বসে একটু ঘুমিয়ে পড়েছিল। তখন আবার নার্স এসে তাকে ডেকে জানায় তার স্ত্রীর নর্মাল ডেলিভারি হবে না, তাকে সিজার করাতে হবে। তাই নার্স হানুমাপ্পাকে ফিসটা পেমেন্ট করতে বলে। হানুমাপ্পা ইয়েলাপ্পাকে ডেকে তুলে কার্ডটা দিয়ে বুথ থেকে টাকা তুলে আনতে বলে। এই সময় জ্যোতির বাবা মা হাসপাতালে আসে। শ্বশুর শাশুড়ি হানুমাপ্পাকে তেমন পছন্দ করে না। তারা হানুমাপ্পাকে পাশ কাটিয়ে জ্যোতির সাথে দেখা করতে যায়। সিজারের জন্য তারা টাকা জমা দিতে গেলে হানুমাপ্পা বড় মুখ করে বলে সে ইয়েলাপ্পাকে টাকা তুলতে পাঠিয়েছে, সেই জ্যোতির সিজারের টাকা দেবে। কিন্তু এদিকে আবার রবীন্দ্র ডিএসপিকে লাশের মাথা হারানোর কথাটা জানিয়ে দেয়। এবার ডিএসপিও ক্ষেপে যায় এবং সে একটু বেকায়দাও পড়ে যায়, কারণ গতকাল ঘটনাস্থলে সেও ছিল। লাশের পাশাপাশি তার ফটো পেপারে ছাপা হয়েছে। এখন ব্যাপারটা সামলাতে হলে তাদের অনেক কিছু সেটেল করতে হবে। ডিএসপি হানুমাপ্পাকে ফোন করে বকাঝকা করে এবং ফোনটা রবীন্দ্রকে দেয়। রবীন্দ্র হানুমাপ্পাকে বলে তার কাছে যা টাকা আছে সব নিয়ে যেন চলে আসে। তাদের এখন ফরেন্সিক টিম থেকে শুরু করে অনেক জায়গায় টাকা খাইয়ে ব্যাপারটা ধামাচাপা দিতে হবে। অসহায় হানুমাপ্পা বাধ্য হয়ে বুথ থেকে তুলে আনা টাকাগুলো স্ত্রীর সার্জারিতে খরচ না করে ওদেরকে দেবার সিদ্ধান্ত নেয়। হানুমাপ্পা শ্বশুর শাশুড়ির সামনে মাথা নিচু করে দাঁড়াতেই তারা সব বুঝে যায় এবং নিজেরাই সার্জারি ফিস পেমেন্ট করে দেয়। হানুমাপ্পা স্ত্রীর সাথে দেখা করে তাকে ভরসা দিয়ে ইয়েলাপ্পাকে নিয়ে বেরিয়ে যায়। এরপরে হানুমাপ্পা রবীন্দ্রর হাতে টাকাগুলো তুলে দেয়। রবীন্দ্র কিছু টাকা নিজের কাছে রেখে বাকি টাকা হানুমাপ্পাকে দিয়ে বলে সে যেন ফরেন্সিক এবং পোস্টমর্টেম টিমকে সামনে নেয়। হানুমাপ্পা ইয়েলাপ্পাকে দিয়ে ফরেন্সিক ডাক্তারের কাছে গিয়ে তাকে ঘুষ দিয়ে আপাতত কুমিরের অ্যাটাক বলে কেসটা চাপা দিতে বলে। ডাক্তারও রাজি হয়ে গেলে তারা কিছুটা নিশ্চিন্ত হয়ে বেরিয়ে আসে। ফেরার পথে নদীর ওপরে ওয়াকিং ব্রিজের ওপরে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে হানুমাপ্পা গাড়ি থেকে নেমে এগিয়ে যায়। ব্রিজের ওপরে স্কুলের ম্যাডাম দাঁড়িয়েছিল। ম্যাডাম জানায় তার স্বামী প্রায় এখানে এসে সময় কাটাতো, তাই তার যখনই খারাপ লাগে সে এখানে এসে দাঁড়িয়ে থাকে। ম্যাডাম ডায়েরি খুলে একটা ফটো বের করে হানুমাপ্পাকে দিয়ে বলে এটা দিয়ে তার স্বামীকে খুঁজতে ইজি হবে। এ সময় হানুমাপ্পার কাছে হাসপাতাল থেকে ফোন আসলে সে দ্রুত হাসপাতালে চলে যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে সফলভাবে জ্যোতির সন্তানের জন্ম হয়। এত ঝামেলার মাঝেও অবশেষে হানুমাপ্পার মুখে হাসি ফুটে ওঠে। রাতে হানুমাপ্পা আর ইয়েলাপ্পা পেট্রোলিংয়ে ছিল। তখন বিরূপাক্ষা তাদের কাছে আসে। জিপের ওপরে রাখা এভিডেন্স কভারে বেলচা বা ছুরির মতো একটা জিনিস দেখে বিরূপাক্ষা জিজ্ঞেস করে এটা কি। ইয়েলাপ্পা জানায় এটা ল্যাব থেকে পাঠানো হয়েছে, যেখানে লাশ পাওয়া গেছে তার কাছাকাছি জায়গাতেই এটা পাওয়া গেছে। এটা নাকি অনেকদিন ধরেই মাটির নিচে পোতা ছিল। বিরূপাক্ষার এক চাকর জিনিসটা দেখে বলে মাটির জিনিসপত্র বানাতে সাচের আকার আকৃতি দিতে এক কথায় মৃৎশিল্পে এই জিনিসটা কাজে লাগে। কথাটা শুনে হানুমাপ্পা বেশ ভাবনায় পড়ে যায়, এরকম একটা টুল ক্রাইম সিনে কিভাবে গেল। ইয়েলাপ্পা জানায় আগামীকাল মন্দিরে উৎসব আছে। কয়েকদিন আগে একজন কুমোর মানে যে মাটির জিনিসপত্র বানায় সে থানায় পারমিশন নিতে এসেছিল। হতে পারে সে এই টুলটার ব্যাপারে জানে। আগামীকাল উৎসবে গিয়ে তারা কুমোরকে ধরার প্ল্যান করে। তো পরের দিন তারা উৎসবে ছিল, তখন সেই কুমোরকে দেখতে পায়। বিরূপাক্ষা বলে সে এই ছেলেটাকে আগেও দেখেছে। তার মনে হয়েছে ছেলেটা তাদের ফলো করে বেড়াচ্ছে
আবার ছেলেটার পায়েও জখম ছিল, যেটা তাদের সন্দেহ বাড়িয়ে দেয়। এই জন্য তারা চারিদিক থেকে কুমোরকে ঘিরে ধরার চেষ্টা করে। কুমোর ওদের গতিবিধি বুঝে মুখে হলুদ রং মেখে পালানোর চেষ্টা করে, তবে হানুমাপ্পা তাকে ঠিক ধরে ফেলে। এদিকে প্রতিমা বিসর্জনের সময় হয়ে গেলে একটা লোকাল ছেলে মহিলাদের ইনস্ট্রাকশন দিতে নদীতে সামান্য নেমে যায়। এই সময় একটা কুমির তার পা ঘেঁষে চলে যায়। কি জিনিস দেখার জন্য পানিতে হাত দিতেই তার হাতে একটা কাটা হাত উঠে আসে। হাতে অসংখ্য কামড়ের দাগও ছিল। পানির কুমিরটাও ছেলেটাকে একবার রাউন্ড দিয়ে চলে যায়। ততক্ষণে লোকজন ভয়ে পালিয়ে গিয়েছিল। ছেলেটাও আতঙ্কে নদীর পাড়ে কাটা হাতটা ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। কাটা হাতটা থেকে তারা ধারণা করে এটা মিসিং সিদাপ্পার হাত, কারণ তার হাতে একটা বিয়ের আংটি ছিল। আংটিটা দেখে সিদাপ্পার স্ত্রী আইডেন্টিফাই করেছে। ডিএসপিও সিদাপ্পার বাড়িতে উপস্থিত ছিল। হাতের ওপরে কামড়ের দাগ দেখে তারা ধারণা করে সিদাপ্পা কুমিরের শিকার হয়েছে। হানুমাপ্পা সন্দেহ প্রকাশ করে বলে এমনও তো হতে পারে সিদাপ্পার মার্ডার হয়েছে, কারণ কিছুদিন আগে সিদাপ্পার সাথে তার চাচার জমি সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়েছিল। সিদাপ্পা তার চাচাকে কোদাল দিয়ে আঘাতও করেছিল। তার চাচা হুমকি দিয়েছিল সিদাপ্পাকে সে পিস পিস করে কেটে নদীতে ভাসিয়ে দেবে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা হানুমাপ্পার কথায় গুরুত্ব দেয় না। তারা যত দ্রুত সম্ভব ঝামেলা চুকিয়ে ফেলতে চায়। তবে হানুমাপ্পা ইনকোয়ারি চালিয়ে যায়। সে ফরেন্সিক ডাক্তারের সাথে দেখা করলে ডাক্তার জানায় সিদাপ্পার হাতের কামড়গুলো জেনুইন কুমিরেরই। তবে ঝামেলার ব্যাপার হলো তার হাতটাকে ধারালো ভারী কোনো অস্ত্র দিয়ে কাটা হয়েছে, আর এটা শুধু মানুষের পক্ষেই সম্ভব। এবার হানুমাপ্পা বেশ কনফিউশনে পড়ে যায়। থানায় কুমোরকে ধরে এনে মারধর করা হয়, তবে তার কাছ থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায় না। হানুমাপ্পা ইয়েলাপ্পাকে সিদাপ্পার চাচার ফোন কল রেকর্ড বের করতে বলে। তার ফোন কল রেকর্ডে একজন কসাইয়ের নম্বরও ছিল। এটা শুনে হানুমাপ্পার ফরেন্সিক ডাক্তারের কথাটা মনে পড়ে। ডাক্তার বলেছিল হাতটাকে ধারালো ভারী কোনো কিছু দিয়ে কাটা হয়েছে, আর কসাইয়ের চাপাতি তো সেরকমই একটা অস্ত্র। তাই তারা জিজ্ঞাসাবাদের জন্য সিদাপ্পার চাচা এবং কসাইকেও তুলে আনে। এরই মধ্যে আবার আরেক থানার এসআই এসে হানুমাপ্পাকে জানায় তাদের থানায় পাকিরাপ্পা নামের একজন মিসিং হয়েছিল। কিছুদিন আগে হানুমাপ্পার এরিয়ায় নদীর ধারে যে অর্ধগলা লাশ পাওয়া গেছে, তারা সেই লাশের পোস্টমর্টেম রিপোর্ট চায়, যাতে লাশটা পাকিরাপ্পার কিনা চেক করা যায়। কিন্তু ওই লাশের তো মাথা হারিয়ে গেছে, তাই ফরেন্সিক হয়নি। এটা সেটা বলে হানুমাপ্পা কাটিয়ে দেয়। এদিকে আবার সিদাপ্পার চাচা স্বীকার করে সেই কসাইকে সিদাপ্পাকে মারার জন্য হায়ার করেছিল। হানুমাপ্পা বুঝতে পারছিল এই লোক সিদাপ্পার খুনের সাথে জড়িত না, তাই আরেকটু মারধর করলে সে স্বীকার করে। এসআই ভিরুপাকসা এবং তার চাকর বীরা তাকে দোষ স্বীকার করতে চাপ দিয়েছে। কথাটা শুনে হানুমাপ্পা রেগে যায়, আর ভিরুপাকসা এবং বীরা দুজনকেই বকাঝকা করে। এরপরে হানুমাপ্পা এবং ইয়েলাপ্পা সিদাপ্পার চাচা এবং কসাইয়ের বউয়ের কাছে খোঁজ খবর নিয়ে জানতে পারে সিদাপ্পা নিখোঁজের সময়ে ওরা নিজেদের বাড়িতেই ছিল, তাই ওদেরকে সাসপেক্ট লিস্ট থেকে বাদ দেওয়া হয়। রাতে হানুমাপ্পা স্টেটমেন্ট লিখছিল, তখন বীরার ফোন আসলে হানুমাপ্পা ফোর্স নিয়ে সেখানে চলে যায় এবং একদল মাফিয়াকে অ্যারেস্ট করে। ওরা গাড়ির নম্বর প্লেট চেঞ্জ করে পালানোর চেষ্টা করছিল। হানুমাপ্পা বীরাকে ধন্যবাদ দিয়ে জানায় এদেরকে পুলিশ অনেকদিন ধরেই খুঁজছিল, তাছাড়া এরা সিদাপ্পার মার্ডার কেসেও জড়িত থাকতে পারে। বীরা জানায় গত রবিবার ওরা তার বাড়িতে এসে সামান্য নাস্তা করতে চেয়েছিল। আজকে সে ওদেরকে নম্বর প্লেট চেঞ্জ করতে দেখে ফেলে, তাই সে পুলিশকে ইনফর্ম করেছিল। বীরার ওপরে হানুমাপ্পা বেশ খুশি হয়। পরের দিন ইয়েলাপ্পা সিদাপ্পার মোবাইলের লাস্ট ফোন কলের লোকেশন বের করে এনে হানুমাপ্পাকে বলে সিদাপ্পার লাস্ট কলের লোকেশন হলিডান্ডের কাছে ট্রেস হয়েছে। এটা শুনে হানুমাপ্পা ফোর্স নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে। লোকেশন ট্রেস করে তারা বাসাপ্পা নামের এক লোকের কাছে পৌঁছায়। লোকটা একজন সাধারণ খামারি। তারা বাসাপ্পাকেও তুলে আনে। বাসাপ্পা কসম কেটে বলে তার বন্ধু এরান্না তাকে এই নম্বর থেকে কল করেছিল, তাই তারা বাসাপ্পাকে নিয়ে এরান্নার বাড়িতে যায়। তবে এরান্না বাড়িতে ছিল না। এরান্নাকে কল করে তারা তাকে খুঁজে বীরার বাড়িতে পৌঁছায়। এরান্না বীরার সাথে বসে গল্প করছিল। এরান্নাকে ধরে বেশ কিছুক্ষণ মারধর করার পরে সে স্বীকার করে ওই মোবাইলটা তার না, মোবাইলটা তাকে বীরা দিয়েছিল। সেই মোবাইল থেকেই সে বাসাপ্পাকে ফোন করেছিল। এবার পুলিশ বীরার বাড়ি সার্চ করতে শুরু করে এবং রুমালে জড়িয়ে রাখা একটা মোবাইল খুঁজে পায়। এটাই মূলত সিদাপ্পার মিসিং মোবাইল, যেটার সিম সিদাপ্পার নামে রেজিস্টার করা। বীরা বলে এই মোবাইলটা তার না, তবে অভিযুক্ত হিসেবে তাকে অ্যারেস্ট করা হয়।
বীরাকে হুমকি ধামকি দিলে সে বলে কয়েকদিন আগে একটা মদের বারে কয়েকজন মাতাল লোক ফোনটা ফেলে গিয়েছিল। তখন সে ফোনটা তুলে আনে, কারণ তার মেয়ে তার কাছে শখ করে একটা মোবাইল চেয়েছিল। বীরার কথার সত্যতা যাচাই করতে তারা বীরাকে নিয়ে মদের বারে যায়। সেখানে গিয়ে জানা যায় ওই দিন সত্যি কয়েকজন মাতাল লোক ঝামেলা করেছিল। তাদের কথা শুনে হানুমাপ্পার মনে হয় বীরাই হয়তো সত্যি বলছে। তাদের এখন ওই মাতাল লোকদের খোঁজা উচিত। তারা বীরাকে ছেড়ে দিয়ে সন্দেহভাজন কয়েকজনকে তুলে এনে বেদম মাইর দেয়। তবুও ওদের কাছ থেকে কিছু জানা যায় না। তারা একজন জুয়েলারি স্মাগলারকেও ধরে। কাকতালীয়ভাবে তার কাছ থেকে উদ্ধার করা জুয়েলারির ভেতরে সিদাপ্পার গলার হারটাও ছিল। তাই তারা সেই জুয়েলারি দোকানের সিসিটিভি ফুটেজ চেক করে এবং দেখতে পায় হারটা বীরা বিক্রি করতে গিয়েছিল। ফলে ঘুরে ফিরে সন্দেহ আবারও বীরার ওপরেই চলে আসে। এবার বীরাকে তারা মারধর শুরু করে। বীরা স্বীকার করে সিদাপ্পা আর সে বন্ধু ছিল। একদিন সিদাপ্পা তার বাড়িতে বেড়াতে যায়। ঘরে চা বানানোর জন্য দুধ ছিল না, তাই বীরা দুধ আনতে চলে যায়। দুধ এনে বীরা ফিরেই দেখে তার স্ত্রীর সাথে সিদাপ্পা ঘনিষ্ঠ হয়ে গেছে। এই দৃশ্য দেখে বীরা হাওমাও করে কান্নাকাটি শুরু করে। তবে স্ত্রীর সম্মানের কথা ভেবে সে কথাটা চেপে গিয়েছিল। এর কয়েকদিন পরে সিদাপ্পা বীরাকে নদীর ধারে ডাকে। দুজনে ড্রিঙ্ক করার সময়ে সিদাপ্পা বীরার স্ত্রীকে নিয়ে অনেক কুৎসিত কথাবার্তা বলছিল। তাই বীরা রাগ কন্ট্রোল করতে না পেরে বিয়ারের বোতল দিয়ে সিদাপ্পার মাথায় আঘাত করে। এরপর পাথর দিয়ে তাকে থেতলে মেরে ফেলার পরে লাশটা নদীতে ফেলে দেয়। তো বীরার স্বীকারোক্তির পরেও পুলিশ তার ব্যাপারে ইনকোয়ারি করে। এতে জানা যায় একটা নম্বরে বীরা বহুবার ফোন করেছিল। তাই সেই নম্বরটা যার তাকে থানায় ডেকে আনা হয়। এই লোকটা কেইবি ডিপার্টমেন্টের কর্মচারী। লোকটা জানায় বীরা তাকে ব্ল্যাকমেল করে অনেকদিন ধরে টাকা হাতিয়ে নিচ্ছিল। ব্ল্যাকমেইলের কারণ জিজ্ঞেস করলে লোকটা জানায় সে বীরার বাড়ির সামনের পথ দিয়ে যাতায়াত করত। একদিন বীরা তাকে ডাক দিয়ে একটু পানি খেয়ে যেতে বলে। লোকটা ভেতরে গেলে বীরা তাকে পানি পান করতে দেয়। এ সময় বীরার স্ত্রী তাকে ইশারা করে বলে ঘরে চা বানানোর জন্য দুধ নেই। এটা শুনে বীরা দুধ আনতে চলে যায়। তখন বীরার স্ত্রী নিজের শরীর প্রদর্শন করে লোকটাকে প্রলুব্ধ করে। এতে লোকটা বীরার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করে। ঠিক ওই সময় বীরা বাড়িতে ফিরে আসে এবং এই দৃশ্য দেখে হাউমাউ করে কান্না শুরু করে। তখন লোকটা নিজের সম্মান বাঁচাতে বীরার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে পালিয়ে যায়। তারপর থেকে বীরা তাকে ব্ল্যাকমেল করেই যাচ্ছে। লোকটা জানায় তাদের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার স্যারের সাথেও একই ঘটনা ঘটেছে। হানুমাপ্পা আরও খোঁজখবর নিয়ে জানতে পারে বীরা এবং তার স্ত্রীর এটা সম্মিলিত স্ক্যাম। তারা স্বামী স্ত্রী মিলে অনেকেই এভাবে ফাঁসিয়েছে। হানুমাপ্পা সেলে বীরার সাথে কথা বলতে গিয়ে দেখে সেলের দরজা খোলা আর বীরাও পালিয়ে গেছে। হানুমাপ্পা সবাইকে বকাঝকা করে দ্রুত বীরাকে খুঁজে আনার নির্দেশ দেয়। সবাই হুলস্থুল হয়ে বীরাকে চারিদিকে খুঁজছিল, অথচ দেখা যায় সে এক কোণে বসে শান্তভাবে বিড়ি টানছে। হানুমাপ্পাকে দেখে বীরা স্বাভাবিকভাবে বলে সে জাস্ট বিড়ি টানতে একটু বাইরে এসেছিল। যাই হোক, বীরা দোষ স্বীকার করে নিলেও হানুমাপ্পা পুরোপুরি কনভিন্স হতে পারছিল না, কারণ বীরা সিদাপ্পাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেবার যে বর্ণনা দিচ্ছে তার সাথে ফরেন্সিক রিপোর্ট মিলছে না। কারণ ডাক্তার বলেছিল সিদাপ্পার হাতটা ধারালো ভারী কিছু দিয়ে কাটা হয়েছে। তাই হানুমাপ্পার সন্দেহ বীরা কিছু লুকাচ্ছে বা হত্যার দায়টা নিজের ওপরে চাপিয়ে নিচ্ছে। ব্যাপারটা প্রমাণ করতে হানুমাপ্পা বীরাকে এক কাপ চা এনে দিতে বলে। এটা দেখে থানার বাকি স্টাফেরা হতবাক হয়ে যায়। সবার একই ধারণা ছিল বীরা চা আনতে গিয়ে পালিয়ে যাবে। তবে সবাইকে চমকে দিয়ে বীরা চা নিয়ে আবারও ফিরে আসে। রাতে হানুমাপ্পা বীরাকে বোঝায় কালকে ওর নামে এফআইআর দায়ের করা হবে। তাই বীরার যদি কিছু বলার থাকে তাহলে আগামীকাল সকাল পর্যন্ত তার হাতে সময় আছে। এই বলে হানুমাপ্পা বাড়ি চলে যায়। বীরা অনেকক্ষণ ভাবার পরে ইয়েলাপ্পাকে দিয়ে হানুমাপ্পাকে ডেকে পাঠায়। এরপরে বলে সে আরও একটা খুন করেছে। একদিন সে গ্রামের পাহাড়ে কাঠ কাটতে গিয়েছিল। সেদিন একটা ফার্ম হাউসে সে একজন লোককে দেখতে পায়। সে তার স্ত্রীর গলা চেপে ধরে অভিযোগ করছিল তার স্ত্রীর গর্ভের সন্তানের বাবা সে না, বরং অন্য কেউ। মেয়েটা বাঁচার জন্য আকুতি করলে তাকে দেখে বীরার মায়া হয়। সে মেয়েটাকে বাঁচাতে চাইলে লোকটা তাকে থ্রেট দেয় বীরা যদি তাদের মাঝে ঢোকার চেষ্টা করে তাহলে সে গ্রামে ছড়িয়ে দেবে বীরাই তার স্ত্রীর পরকীয়া প্রেমিক। এছাড়া সে মেয়েটাকে হত্যার কেসে বীরাকে ফাঁসিয়ে দেবে। এগুলো শুনে আর মেয়েটাকে বাঁচানোর তাগিদে বীরা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে হাতের কোড়াল দিয়ে লোকটাকে কোপ মারে। এটাই মূলত তার প্রথম খুন ছিল। এরপর সে মেয়েটাকে নিজের বাড়িতে নিয়ে আসে। মেয়েটার নাম কল্যাণী। সে নিজের মেয়ের মতোই বীরার মেয়েকে দেখাশোনা করে। তো বীরার স্বীকারোক্তি নিয়ে হানুমাপ্পা বাড়ি ফিরে যায়। পরের দিন থানায় এসে হানুমাপ্পা এফআইআর লিখছিল।
তখন বীরা তাকে ডাক দেয় এবং সেলের দরজা বন্ধ করতে অনুরোধ জানায়। বীরা হানুমাপ্পাকে পার্সোনালি জানায় সে 2টা না 3টা খুন করেছে। সেলের বাইরে এসে হানুমাপ্পা সবাইকে কথাটা জানালে সবাই অবাক হয়ে যায়। এই সময় বীরা আবারও হানুমাপ্পাকে ভেতরে ডাকে এবং বলে সে 3টা না বরং 4টা খুন করেছে। বিস্মিত হানুমাপ্পা বাইরে এসে কথাটা জানালে এবার ভিরুপাক্ষার মাথায় চক্কর দিয়ে ওঠে। সে এতদিন এরকম সাংঘাতিক একজন লোককে সব সময় সাথে করে ঘুরে বেড়াতো। এ সময় আবারও বীরা হানুমাপ্পাকে ডাক দেয়, অর্থাৎ সে আরো খুনের কথা কনফেস করতে চায়। হানুমাপ্পার এবার বীরাকে বেশ ভয় ভয় লাগছিল। হানুমাপ্পা ড্রয়ার থেকে গান বের করে এনে ইয়েলাপ্পার হাতে দিয়ে বলে, যদি 5 মিনিটের ভেতরে আমি বাইরে না আসি তাহলে দরজা ভেঙে ভেতরে ঢুকবা। তো এবার ভেতরে ঢোকার পরে বীরা কনফেস করে সে 4টা না বরং এখন পর্যন্ত মোট 8টা খুন করেছে। অর্থাৎ এতদিন যতগুলো মিসিং কেস এসেছে তার সবগুলোর নামই বীরা বলে দেয়, যাদেরকে সে নিজেই খুন করেছে বলে দাবি করে। তো বীরা হানুমাপ্পার কোনো ক্ষতি করে না, সে স্বাভাবিকভাবেই সেল থেকে বেরিয়ে আসে। তারা ধারণা করেছিল বীরা পালাবে না, তাই হানুমাপ্পা বীরাকে মেন্টালি ভরসা দিয়ে তার কাছ থেকে সব ডিটেলস কালেক্ট করতে চেয়েছিল। তাই বীরাকে সাথে নিয়েই তারা মন্দিরে পুজো দিতে যায়। পুজো শেষে ভিরুপাক্ষা বরাবরের মতো বীরাকে 2টো প্রসাদের থলি দিয়ে একটা তার বাড়ি এবং অন্যটা হানুমাপ্পার বাড়িতে পৌঁছে দিতে বলে। মন্দিরের ভেতর থেকে এসে কথাটা জানতে পেরে হানুমাপ্পা বিরক্ত হয়। বীরাকে তারা ফ্রিডম দিচ্ছে তার মানে এই না যে তাকে চোখের আড়াল করবে। হানুমাপ্পা আর ইয়েলাপ্পা ছুটে গিয়ে দূর থেকে বীরাকে ফলো করতে থাকে। বীরা প্রথমে হানুমাপ্পার বাড়িতে যায়, তারা আড়াল থেকে লক্ষ্য রাখছিল। এই সময় ইয়েলাপ্পার কাছে ফরেন্সিক ডাক্তারের ফোন আসে এবং জানায় তারা যে কাটা হাতটা পেয়েছিল সেটা কুড়াল দিয়ে কাটা হয়েছে। এটা শুনে হানুমাপ্পার বীরার স্বীকারোক্তি মনে পড়ে। বীরা পাহাড়ের ফার্ম হাউসের লোকটাকে কুড়াল দিয়েই তো হত্যা করেছিল। এদিকে বীরা বেশ কিছুক্ষণ হানুমাপ্পার স্ত্রীকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে চলে যায়। হানুমাপ্পা ইয়েলাপ্পাকে বীরাকে ফলো করতে বলে নিজে বাড়ির সামনে গিয়ে দেখে দরজায় তালা মারা। জ্যোতি একটা চিরকুট রেখে বাচ্চাকে নিয়ে চলে গেছে, কারণ হানুমাপ্পা কেস নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে বউ বাচ্চার সামান্যতম কেয়ারও করতে পারে না। সেই অভিমানেই মূলত জ্যোতি চলে গেছে। যাই হোক, হানুমাপ্পা থানায় এসে আপসেট হয়ে বসেছিল। ততক্ষণে ভিরুপাক্ষার বাড়িতে প্রসাদ দিয়ে বীরা ফিরে আসে। হানুমাপ্পা বীরাকে বলে কিছুদিন আগে উদ্ধার হওয়া লাশটার মাথা এখনো মিসিং। বীরা যতই খুনের কথা স্বীকার করুক না কেন, সলিড এভিডেন্স ছাড়া কোনো স্টেপ নেওয়া যাবে না। মাথাটা খুঁজে পাওয়া জরুরি। তাই হানুমাপ্পা জানতে চায় বীরা মাথাটার ব্যাপারে কিছু জানে কিনা। বীরা কোনো কিছু না বোঝার ভান করে। সে ইনোসেন্ট সেজে বলে সে যা কিছু বলেছে হানুমাপ্পাকে বিশ্বাস করেই বলেছে, তার সাদা মনে আর কোনো কাদা নেই। এরই মধ্যে থানায় স্বয়ং এসপি স্যার চলে আসে। এসপি জানতে পেরেছে খুনের আসামিকে ফ্রিলি ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে, তাই নিজেই ইন্সপেকশনে চলে এসেছে। এসপি বীরাকে সেলে নিয়ে বেধম মার দেয় এবং জিজ্ঞেস করে সে কিভাবে খুন করেছে। বীরা এবার পোল্টি নিয়ে বলে সে কাউকে খুন করেনি। খুনের কথা স্বীকার না করলে পুলিশ তাকে টর্চার করে মেরে ফেলবে, এই ভয়ে সে খুনের দায় স্বীকার করেছে। এসপি জিজ্ঞেস করে তাহলে সে মৃত ভিকটিমদের নাম কিভাবে জানলো। বীরা জানায় থানার মিসিং বোর্ডে সেই মিসিং ভিকটিমদের ফটো লাগিয়েছিল। এছাড়া পুলিশের ইনফর্মার হয়ে সেও ভিকটিমদের খুঁজে বেরিয়েছিল, তাই নামগুলো তার মুখস্থ হয়ে গিয়েছিল। সেই নামগুলি সে তখন হড়বড় করে বলেছে। বীরার স্বীকারোক্তি চেঞ্জ করায় এসপি আরও খেপে যায়। ডিএসপি এসপিকে শান্ত করতে বলে বীরা একটু ডিফারেন্ট টাইপের ক্রিমিনাল, ওকে মারধর করে কিছু জানা যাবে না, ওকে হানুমাপ্পার হাতে ছেড়ে দেওয়াই বেটার। এদিকে হানুমাপ্পা বাইরে এক জায়গায় আপসেট হয়ে দাঁড়িয়েছিল। পাশেই কয়েকটা বাচ্চা খেলছিল, তাদের মধ্যে বীরার মেয়ে জ্যোতিও ছিল। দর্শক কনফিউজড হবেন না, হানুমাপ্পার স্ত্রী আর বীরার মেয়ে দুজনের নামই জ্যোতি। তো বাচ্চারা জ্যোতির সামনে একটা খেলনা সাপ ফেললে জ্যোতি প্রচণ্ড ঘাবড়ে যায়। সেখানে কল্যাণীও ছিল, সে জ্যোতিকে আগলে নেয়। হানুমাপ্পাও এগিয়ে গেলে কল্যাণী জানায় কিছুদিন আগে জ্যোতিকে সাপে কেটেছিল। সেবার জ্যোতির টিচার তাকে দ্রুত হাসপাতালে নিলে সে প্রাণে বেঁচে যায়, কিন্তু সেই ট্রমা জ্যোতি কাটিয়ে উঠতে পারেনি। হানুমাপ্পার পকেটে স্কুলের টিচারের ফটো ছিল, যেটা ওয়াকিং ব্রিজের ওপরে ম্যাডাম তাকে সেদিন দিয়েছিল। হানুমাপ্পা ফটোটা জ্যোতিকে দেখালে জ্যোতি জানায় ইনি তার টিচার। এ সময় আবার থানা থেকে হানুমাপ্পার কাছে ফোন আসে এবং দ্রুত ব্রেক করতে বলে। হানুমাপ্পা থানায় এসে দেখে ততক্ষণে এসপি চলে গেছে। ডিএসপি বলে এসপি স্যার অনেক চেষ্টা করেছে, তবুও বীরা মুখ খুলছে না। সে ক্রমাগত বলে যাচ্ছে সে খুন করেনি। তাই এসপি স্যার খুব সিরিয়াস, যেভাবেই হোক হানুমাপ্পার বীরাকে দিয়ে আপোষে সব স্বীকার করাতে হবে। হানুমাপ্পা সেলে গিয়ে
বীরাকে তার পোশাক ফিরিয়ে দেয়। এরপরে বীরাকে বাইরে নিয়ে গিয়ে তাকে বিরিয়ানি খাওয়ায়। এছাড়া বীরার মেয়ের জন্য আরও 1 প্যাকেট বিরিয়ানি কিনে দিয়ে তাকে বীরার বাড়ির সামনে নামিয়ে দেয়, যাতে বীরা তার মেয়ের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারে। হানুমাপ্পা দূর থেকে ফলো করে দেখে সুযোগ পেয়েও বীরা পালাচ্ছে না। এতে সে বুঝে যায় বীরা কিছুতেই স্বীকারোক্তি দেবে না। তাই সে ডিএসপিকে ফোন করে জানায় সে অন্য কোনো উপায়ে বীরার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করবে। একটু পরে বীরা হাতে ছোট একটা বস্তা নিয়ে বেরিয়ে আসে। বস্তায় কি জিনিস জিজ্ঞেস করলে বীরা জানায় তার মেয়ে এটা দিয়েছে। হানুমাপ্পা এই ব্যাপারে আর না ঘাটিয়ে বীরাকে নিয়ে বাইকে উঠে পড়ে। যাবার পথে বাইকটা একটু ঝাঁকুনি খেলে বস্তার ভেতর থেকে ধারালো কুড়ালটা সামান্য বেরিয়ে যায়। তবে হানুমাপ্পা খেয়াল করার আগেই বীরা সেটা আবারও বস্তায় লুকিয়ে নেয়। হানুমাপ্পা বীরাকে নিয়ে নদীর ধারে একটা জায়গায় বসে। এরপরে কথায় কথায় সে জিজ্ঞেস করে বীরা খুন করতে করতে আবার খুন করা বাদ দিল কেন। বীরা জানায় মানুষকে ব্ল্যাকমেল করে তাদের ভালোই জীবন চলছিল, কিন্তু একদিন তার স্ত্রী বিশ্বাসঘাতকতা করে সব টাকা গহনা মোবাইল নিয়ে পালিয়ে যায়। তখন থেকে মানুষ বীরাকে নানান উপহাস করতে শুরু করে। যে নিজের স্ত্রীর ভরণপোষণ দিতে পারে না, সে নিজের মেয়েকে কিভাবে মানুষ করবে। কথাগুলো বীরার মনে আঘাত লাগে। তাই সে এবার সৎভাবে কাজ শুরু করে। কখনো টাকা আবার কখনো খাবারের বিনিময় হলেও সে মানুষের কাজ করে দিত। কিন্তু মানুষের অভিজাত দেখে সে লোভে পড়ে যায়। তাই সেও মানুষের মনে লোভ ঢুকিয়ে দিয়ে বলে নদীর পাড়ে অমুক জায়গায় গুপ্তধন আছে। এই বলে বুঝিয়ে সে ধনীদের নদীর ধারে নিয়ে আসতো আর কুড়াল দিয়ে আঘাত করে তাদের মেরে ফেলতো। এক এক করে সে 8 বা 9 জনের মতো খুন করেছে। হানুমাপ্পা জানতে চায় বীরা লাশগুলো কি করত। বীরা জানায় লাশগুলো সে কুমিরকে খাইয়ে দিত। কথাটা শুনে হানুমাপ্পা হতবাক হয়ে যায় এবং নদীর দিকে বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। ঠিক এই সুযোগটা কাজে লাগিয়ে বীরা বস্তা থেকে কুড়াল বের করে পেছন থেকে হানুমাপ্পাকে কোপ মারে। তবে হানুমাপ্পাও প্রস্তুত ছিল, সে সহজেই বীরাকে ডিফেন্ড করে। এরপরে দুজনের মাঝে হাতাহাতি হয়, কিন্তু বীরা হানুমাপ্পার চোখে বালু ছুঁড়ে মেরে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। হানুমাপ্পা অসহায়ের মতো থানায় ফিরে আসলে ডিএসপি এবং ইন্সপেক্টর রবীন্দ্র দুজনেই তাকে অনেক বকাঝকা করে। হানুমাপ্পা ইয়েলাপ্পাকে বীরার বাড়িতে পাঠায় এটা জানার জন্য যে বীরার মেয়ে সেখানে আছে কিনা, কারণ বীরা আর যাই হোক নিজের মেয়ের কাছে অবশ্যই ফিরে যাবে। মানুষটা খারাপ হলেও মেয়ের প্রতি তার নিখাত ভালোবাসা রয়েছে। তবে বীরার বাড়িতে তালা ঝোলানো ছিল, তাই হানুমাপ্পা ভাবতে থাকে বীরার মেয়ে কোথায় থাকতে পারে। অনেক ভেবে সে ফার্ম হাউসে চলে যায়, যেখান থেকে বীরা কল্যাণীকে উদ্ধারের গল্প শুনিয়েছিল। কিছুক্ষণ অপেক্ষার পর সত্যি সেখানে বীরা চলে আসে। বীরা এখানে হানুমাপ্পাকে কোনোভাবেই এক্সপেক্ট করেনি। মেয়ের জন্য বীরা অস্থির হয়ে যায়। সে এঘর ওঘর ছোটাছুটি করেও মেয়েকে না পেয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। হানুমাপ্পা বলে সে বীরার মেয়েকে সরিয়ে দিয়েছে। বীরা ভংচং রেখে এবার যদি পুরো সত্যিটা স্বীকার না করে তাহলে সে আর কোনোদিনই মেয়ের মুখ দেখতে পাবে না। তো এরপরে বীরা নিজের লাইফ হিস্টোরি শোনাতে শুরু করে। বীরা বিয়ে করেছিল তার ছোট ভাইয়ের বউকে। তার ছোট ভাই মেয়েটাকে নিয়ে পালিয়ে এসে বিয়ে করেছিল, কিন্তু একদিন তার ভাই অ্যাক্সিডেন্ট করে মরে যায়। এরপরে তার বউ নিজের বাড়িতে ফিরে যায়, কিন্তু সেখানে মেয়েটার ভাই তাকে টর্চার করত। তাই মেয়েটাকে বাঁচাতে বীরা তাকে বিয়ে করে আনে। তবে সে আদর্শ স্বামী হতে পারেনি, সে স্ত্রীর প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি। বীরা নিজের মায়ের ওপরেও ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারেনি। শেষ পর্যন্ত মেয়ে জ্যোতিকে নিয়েই তার দুনিয়া গড়ে ওঠে। তখন সে রিয়ালাইজ করে তার নিজের জীবনটা যেমন কষ্টে কেটেছে, মেয়ের জীবনটা সে ওরকম হতে দেবে না। মেয়ের ফিউচার নিশ্চিত করার জন্য সে ঘৃণ্য উপায় বেছে নেয়। সে গুজব ছড়িয়ে দেয় নদীর ধারে গুপ্তধন লুকানো আছে। এভাবে সে মানুষদের ওখানে নিয়ে যেত এবং কুড়াল দিয়ে হত্যা করে পিস পিস করে কেটে নদীতে কুমিরকে খাইয়ে দিত। বিরাট থানায় যাতায়াত ছিল, তাই একবার সে পুলিশকে আনসলভ কেসগুলো নিয়ে কথাবার্তা বলতে শুনেছিল। তারা আলোচনা করেছিল কোনো লাশের ফুল বডি না পাওয়া পর্যন্ত সেই কেসের কোনো ভ্যালু নেই। এই জিনিসটাই বীরার মাথায় ক্যাচ করেছিল। সে নদীর ধারে একটা লাশ দাফন করে রেখেছিল। পুলিশের কথাগুলো শোনার পরে সেই রাতেই বীরা নদীর ধারে গিয়ে মাটি খুঁড়তে শুরু করে। তবে এ সময় সেখানে একজন কনস্টেবল চলে আসে, তাই বাধ্য হয়ে খোঁড়া থামিয়ে খোঁড়ার যন্ত্রটা পাশে ছুঁড়ে মেরে বীরা পালিয়ে যায়। পরের দিন অর্ধগলা লাশ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটা তুলে ফেলে। বীরা সুযোগ খুঁজছিল কখন সে একটু ফাঁকা পাবে। সুযোগ পেতেই সে লাশের মাথাটা চুরি করে নিয়ে পালিয়ে যায়।
ফলে হানুমাপ্পা পড়ে যায় বেকায়দায়। কিন্তু পরবর্তীতে পুলিশ বীরার মাটি খোঁড়া যন্ত্রটাও পেয়ে যায় নিজেকে বাঁচাতে, এবং পুলিশকে মিসলিড করতেই বীরাই ওদের মাথায় ঢুকিয়েছিল। এই যন্ত্রটা কুমোরেরা মাটির জিনিসপত্র বানাতে ইউজ করে। তবে এতেও বীরার শেষ রক্ষা হয় না। সেই ফোন কলটার জন্য এবং জুয়েলারি শপে সিদাপ্পার হারটা বিক্রি করার জন্য সে পুলিশের হাতে ধরা পড়ে যায়। এখন প্রশ্ন হলো, সব লাশ কুমিরকে খাইয়ে দিলেও একটা লাশ বীরা মাটিতে পুঁততে গেল কেন? এই লাশটা পুঁতে না রাখলে তো আর সে ধরা পড়তো না। আসলে একদিন বীরা লাশ কাটছিল, তখন একটা লোক তাকে দেখে ফেলে। এই জন্য আড়াল থেকে কোপ মেরে বীরা তাকেও মেরে ফেলে এবং টেনে নদীর ধারে নিয়ে যায়। সে যখন লাশটা কাটতে যাবে তখন খেয়াল করে সে এইমাত্র যাকে মারলো সে তার মেয়ের টিচার। তার মেয়েকে সাপে কাটার পরে এই টিচারই তার মেয়েকে বাঁচিয়েছিল। বীরার খুবই অনুশোচনা বোধ হচ্ছিল, তাই সে টিচারকে নদীতে না ফেলে তাকে সম্মানের সাথে নদীর ধারে পুঁতে রেখেছিল। কিন্তু সমস্যা হলো সেই লাশের মাথা তো মিসিং। মাথা না পাওয়া গেলে কেসও সলভ হবে না। অবশ্য হানুমাপ্পা আগেই জানতে পেরেছিল টিচারকে বীরাই হত্যা করেছে, কারণ সেই বডিটা অলরেডি টিচারের স্ত্রী আইডেন্টিফাই করেছিল। আবার জ্যোতির কাছে হানুমাপ্পা এটাও শুনেছিল টিচারই তার প্রাণ বাঁচিয়েছিল। তাই হানুমাপ্পা বীরার কানের কাছে মুখ নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে, যে মানুষটা তোর মেয়ের প্রাণ বাঁচিয়েছিল তাকেই তুই মেরে ফেললি। তোর ভেতরে সামান্যতম মানবতা বেঁচে থাকলে ওই লোকটাকে তো জাস্টিস দেওয়া উচিত। বীরা মেয়ের প্রতি প্রচণ্ড রকমের অবসেসড ছিল, তাই সে এই দিকটা ভেবে আত্মসমর্পণ করে এবং মিসিং মাথাটা হানুমাপ্পার হাতে তুলে দেয়। সেই সাথে এই কেসটাও সলভ হয়ে যায় এবং বীরাকে জেলে পাঠানো হয়। বীরার যেহেতু সাজা হবে, তাই হানুমাপ্পা বীরার মেয়ে জ্যোতির সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তাকে দত্তক নিয়ে নেয়। জ্যোতিও হানুমাপ্পার স্ত্রী জ্যোতি এবং সন্তানের সাথে একই পরিবারের সদস্য হয়ে ওঠে। আর এই থ্রিলার গল্পটা সুন্দর সামাজিক মেলবন্ধনের মাধ্যমে এখানেই শেষ হয়ে যায়। দর্শক, যে অপরাধী তার অবশ্যই শাস্তি হওয়া উচিত, তবে তার পাপের প্রভাব তার কাছের লোকদের ওপর পড়া উচিত না। হানুমাপ্পা যেমন এক হাতে বীরাকে শাস্তি দিয়েছে, তেমনি অন্য হাতে বীরার মেয়ের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিয়েছে। আইন এবং সমতার এখানেই সবচেয়ে সুন্দর মেলবন্ধন গড়ে উঠেছে। আমাদের বাস্তব জীবনেও এমন মেলবন্ধন গড়ে উঠুক সেই কামনা নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।